তো আচ্ছা আচ্ছা তাহলে দেখেন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন আমরা শুরুর দিন করেছিলাম না, একদম ইনিশিয়াল ডেতে, ফার্স্ট ডেতে, যে আমরা যদি একটা সিস্টেম ডিজাইন করতে চাই তাহলে শুরুতে আমাদের অ্যানালাইসিস করতে হবে। সেটা যদি এক্সিস্টিং সিস্টেম হয় তাহলে আপনার কি এক্সিস্টিং কোনো সিস্টেমকে আপনি আপগ্রেড করতে যাচ্ছেন, তাহলে আপনার হচ্ছে এক্সিস্টিং সিস্টেমটাকে অ্যানালাইজ করতে হবে, দেন আপনার সেইটা রিডিজাইন করা লাগতে পারে বা কোথায় আপনি আপডেট করতে চাচ্ছেন সেটা দেখা লাগতে পারে। আপনার আজকে এ করেছেন? আচ্ছা, সো সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে আপনার বিজনেসের কি নিডস বা কোন সাইডে আপনি বিজনেস ওপেন করলে আপনার জন্য প্রফিটেবল হবে সেইটা অ্যানালাইসিস করা, প্লাস সেই অনুযায়ী কী কী টেকনোলজি দিয়ে আপনি যদি বিজনেসটা স্টার্ট করেন বা সিস্টেমটা ডেভেলপ করেন তাহলে আপনার জন্য সেটা প্রফিটেবল হবে। সো বেসিক্যালি আপনি ডিফারেন্ট কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজিকে ইন্টিগ্রেট করছেন অ্যান্ড দেন হচ্ছে সেগুলোর জন্য মডেলস ডিজাইন করছেন, অ্যান্ড লাস্টলি উইল জি আসেন। আরও আছেন আপনাদের কেউ? সো সব টেকনোলজি অ্যানালাইসিস করে আমরা হচ্ছে ডিজাইন করব একটা মডেল বা আমাদের একটা সিস্টেমটাকে ডিজাইন করব, অ্যান্ড সেই অনুযায়ী হচ্ছে আমরা জিনিসগুলোকে কি ইমপ্লিমেন্ট করবো লাস্টলি। দেন আসি সিস্টেম অ্যানালাইসিস। ফার্স্টে আমরা দেখলাম সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এখন হচ্ছে দুইটা সেপারেট। লাইক আমি আপনাদের করিয়েছিলাম যে সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে আপনার বেসিক্যালি ফ্যাক্টসগুলো আপনি আইডেন্টিফাই করছেন বা ইন্টারপ্রেট করছেন, ফ্যাক্টসগুলো যে আপনার কী কী প্রসেস বা কালেক্ট করছেন, যে কী কী আপনার লাগবে, কোনো কিছু আপনি করতে চাচ্ছেন। আপনার তো শুরুতে যদি কোনো সিস্টেম ডেভেলপ করতে চান আপনার শুরুতে প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন, যে আমরা পড়েছিলাম যে আলটিমেটলি আপনার কোথায় দরকার, কোথায় সিস্টেমটা দরকার, সো সেই বিষয়টা অ্যানালাইসিস করতে পারেন, বা এক্সিস্টিং সিস্টেমগুলো সেইগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। ইন্টারপ্রেটিং ফ্যাক্টস বলতে আপনি হচ্ছে রিয়েল লাইফ ফ্যাক্টসগুলোকে কীভাবে সিস্টেমের আওতায় আনতে পারেন এই জিনিসটা, ঠিক আছে। আইডেন্টিফাইং দ্য প্রবলেমস অ্যান্ড ডিকম্পোজিশন অফ এ সিস্টেম ইনটু ইটস কম্পোনেন্টস, মানে একটা সিস্টেম শুধু কিন্তু জাস্ট একটা সিস্টেম কিন্তু শুধুমাত্র একটা ফাংশন নিয়ে হয় না, অনেকগুলো ফাংশন থাকে না। আপনি একটা অনলাইন শপিং করতে গেলে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হয়, লগ ইন করতে হয়, রেজিস্টার করতে হয়, কত ঝামেলা। সো এই প্রত্যেকটাকে আপনি আলাদা একটা কম্পোনেন্টস বলতে পারেন। লাইক একটা লগ ইন পার্ট হচ্ছে একটা, তারপরে হচ্ছে আপনার কার্টে অ্যাড করার পার্ট একটা হতে পারে, বা আপনি অর্ডার প্লেস করলেন সেটার পার্ট একটা হতে পারে। এরকম ডিফারেন্ট ছোট ছোট কম্পোনেন্টস মিলে আমার কিন্তু ফুল সিস্টেমটা হয়। সো এটা এরকম আমরা হচ্ছে যখন একটা সিস্টেম ফার্স্টলি অ্যানালাইজ করি তখন হচ্ছে এই সিস্টেমটার ছোট ছোট পার্টগুলো আমরা ফার্স্টে অ্যানালাইজ করি, যে আমার ছোটো ছোটো কী কী পার্ট লাগবে, সবার শেষে এই ছোটো ছোটো পার্টগুলোকে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি, ঠিক আছে। আচ্ছা, আপনার সিস্টেম অ্যানালাইসিসের গোলস কি? সিস্টেম অ্যানালাইসিসের গোলস হচ্ছে আপনি ফার্স্টলি যেটা বললাম ছোট ছোট জিনিসে ভাগ করা। সো আপনি কি আপনার সিস্টেমটার সাব সিস্টেমগুলো অ্যানালাইসিস করছেন। সাব সিস্টেমগুলো যখন আপনি অ্যানালাইজ করছেন তখন আপনার জন্য সুবিধা হয়ে যাচ্ছে যে আপনার ছোট ছোট এই জিনিসগুলো, তখন আপনার বড় একটা জিনিস মনে হতে পারে যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল, কিন্তু ওই জিনিসটাকে যখন আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছেন তখন আপনার জন্য এটা ইজিয়ার। দেন হচ্ছে আপনি যে সাবসিস্টেমগুলো করবেন এগুলোর মধ্যে কম্প্যাটিবিলিটি, মানে ধরেন আপনি একটা করলেন একটা সফটওয়্যার দিয়ে, আরেকটা করলেন আরেকটা সফটওয়্যার দিয়ে, সেম সিস্টেমের একটা কম্পোনেন্টস করলেন একটা সফটওয়্যার দিয়ে, আরেকটা পার্ট করলেন আরেকটা সফটওয়্যার দিয়ে, আপনি দুটোকে ইন্টিগ্রেট করবেন কীভাবে? ইন্টিগ্রেট করতে হবে না, আলটিমেটলি আপনার তো একটা সিস্টেম, আপনার সাবসিস্টেমগুলো হচ্ছে অনেকগুলো কিন্তু সিস্টেম তো একটাই, তাহলে এই একটা সিস্টেমের মধ্যে সবগুলো অ্যাটাচ করতে হবে না। এই সবগুলো অ্যাটাচিং করার সময় আমাদের হচ্ছে কম্প্যাটিবিলিটি, মানে একটার সাথে আরেকটা কি কম্প্যাটিবল কিনা, যায় কিনা, সেটা হচ্ছে অ্যানালাইসিস করা যায় আপনি যখন এই সিস্টেম অ্যানালাইসিসের থ্রুতে। দেন হচ্ছে আপনার কমপ্লেক্স স্ট্রাকচারটা, যেটা বললাম অনেক বড় একটা সিস্টেমকে আপনি ছোট ছোট ভাগে যখন ভাগ করেন এটা ওয়ে মোর ইজিয়ার আপনার জন্য, ভিজুয়ালাইজ করা বা ইমপ্লিমেন্ট করা বলেন, এটা ইজিয়ার। দেন আপনার হচ্ছে আপনি এখান থেকে
ফাংশনাল রিকোয়ারমেন্টস আর হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এগুলো বের করতে পারেন, বা আদার রিকোয়ারমেন্টস সেগুলো করতে পারেন। এখন ধরেন আপনার একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি সিস্টেমে ধরেন কোনো একটা কিছু সার্চ দিলেন, এখন সেই সার্চিংয়ের জিনিসটা বা কোনো একটা ফিচার রাখলেন, সেইটা অনেক ভালো করতে গিয়ে আপনার লোডিং হতে এত টাইম লাগলো যে আপনি বোরিং হয়ে গেলেন, আপনার ইউজার আর সেই জিনিসটা কি ইউজ করবে। সো আপনার একটা কি বলবো এটাকে ব্যালেন্স রাখতে হবে যে আপনি আপনার নন ফাংশনাল জিনিসগুলোকে বেশি প্রায়োরিটাইজ করতে গিয়ে আপনার জন্য নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো ইফেক্টেড না হয়। আপনি ধরেন অনেক বেশি ফিচার অ্যাড করতে গেলেন, আপনার সিস্টেম হয়ে গেল স্লো, তাহলে কি আপনার স্পিডটা কমে গেল সিস্টেমের, তাহলে এটা কি আপনার সিস্টেমের জন্য ভালো নাও হতে পারে। আপনি একটা অনেক ভালো করছেন তো কী হয়েছে। সো আপনার এমনভাবে সিস্টেমটা ডিজাইন করতে হবে যাতে বোথ সাইড ব্যালেন্সড হতে থাকে, যাতে কোনোটার ক্ষেত্রে ইউজার বোরিং ফিল না করে। ধরেন আপনার স্পিডের ক্ষেত্রে আপনি স্পিডও পেলেন, এক তো স্লো না আবার অনেক বেশি ফাস্টও না। আবার অনেক বেশি ফাস্ট করতে গিয়ে আপনার যদি ফিচারে কিছু না থাকে তখন কি সিস্টেম আবার ওইটা ইউজ করবে কেউ? সিস্টেমটা তো ইউজ করবে না। সো আপনার ফিচার ঠিক রেখে আপনার সেই অনুযায়ী নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টসগুলো আমরা লাস্ট ডেতে করেছিলাম সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আপনার ট্রেড অফ, এই জিনিসটাকে বলা হয় ট্রেড অফ। বেসিক্যালি ট্রেড অফ মিনস ব্যালেন্সিং বিটুইন টু থিংস হুইচ আর বিং ইম্প্যাক্টেড বাই ওয়ান অ্যানাদার। এই যে আপনার হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস করলে আপনি হচ্ছে ফাংশনাল ইম্প্যাক্টসগুলো সাবসিস্টেমের সেগুলো হচ্ছে আপনি বুঝতে পারেন। এখন আসি সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইনটা হচ্ছে সিস্টেম ডিজাইনটা হচ্ছে আপনি কি এই যে আপনি অ্যানালাইজ করলেন, এখন আপনি সেটাকে বিজনেস ফিল্ডে আগাবেন, সেটা নিয়ে বিজনেস ফিল্ডে যাবেন। সো আপনি বিজনেস ফিল্ডে যেতে গেলে এক্সিস্টিং কোনো সিস্টেমকে আপনি রিপ্লেসও করতে পারেন, চাইলে একটা একদম নিউ সিস্টেম আপনি চাইলে আনতে পারেন। এটা আপনি যেটা বের করতে পারছেন আপনার ফ্যাক্টসগুলো অ্যানালাইসিস করে, প্রবলেমগুলো অ্যানালাইসিস করে আপনি যে সিস্টেমটার কথা ভাবছেন সেটা আপনার সার্চ করে দেখতে হবে যে আছে কি না। যদি না থাকে তাহলে আপনার একদম ফুললি আপনারটা নতুন একটা সিস্টেম হবে। কিন্তু যদি সেটা এক্সিস্টিং সিস্টেম হয়ে থাকে তাহলে আপনার তখন আবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার তো অলরেডি একটা সিস্টেম আছে, তাহলে ইউজার আপনার সিস্টেমটা ইউজ করতে গেলে ইউজারকে কীভাবে অ্যাট্রাক্ট করতে হবে আপনার সিস্টেমের দিকে, সেই ক্ষেত্রে আপনার নতুন ফিচার বা আপগ্রেডেশনের প্রয়োজন হতে পারে। দেন হচ্ছে সিস্টেম ডিজাইনের অবজেক্টিভগুলো দেখেন এখানে বলে দেওয়া আছে। প্র্যাকটিক্যালিটি বলতে বোঝায় যে আপনি কতটুকু প্র্যাকটিক্যালি চিন্তা করছেন। আপনার সিস্টেম এমন একটা চিন্তা করলেন যেটা ইউজারের মানে খুব রেয়ারলি আপনার সিস্টেমের প্রয়োজন হবে, তাহলে জিনিসটা তো প্র্যাকটিক্যাল হলো না। তাহলে আপনার টার্গেট ইউজারকে মাথায় রেখে আপনার হচ্ছে সিস্টেমটা কথা ভাবতে হবে। দেন আসি হচ্ছে অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসিটা হচ্ছে আপনার সিস্টেমটা আপনাকে কতটুকু অ্যাকুরেটলি আপনাকে হেল্প করছে। আপনি ধরেন চাইলেন একটা দিল আপনাকে অন্যটা, আপনি সেকেন্ড টাইম আর এই সিস্টেমে যাবেন, আপনাকে ভুলভাল ইনফরমেশান দিয়ে দিল, তাহলে কিন্তু আপনি ওই সিস্টেমটা ইউজ করবেন না। সো অ্যাকুরেট হতে হবে। রিলায়েবিলিটি আর অ্যাকুরেসি মোটামুটি সেম। কারণ হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে আপনি যাতে সিস্টেমটার উপর রিলাই করতে পারেন, ঠিক আছে, রিলায়েবল হতে হবে আপনার সিস্টেমটা। আপনি ধরেন কি বললেন, আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মোমেন্ট, সেই মোমেন্টে আপনি একটা সিস্টেমে ঢুকতে চাইলেন, আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট যাওয়া, সেই সময় আপনার সিস্টেমটা হ্যাং হয়ে বসে থাকলো। ধরেন প্রত্যেকবারই কিছুদিন পরপর এরকম হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে যে আপনি সিস্টেমে যখন আপনার দরকার হচ্ছে ঢুকতে যাচ্ছেন, আপনাকে বসায় রাখছে কিছুক্ষণ, হ্যাং হয়ে যাচ্ছে, তাহলে ওই সিস্টেমটার প্রতি আপনার একটা কি অনীহা কাজ করবে না, আপনি তো ইউজ করতে চাবেন না। সো এই সিস্টেমটা কি আপনার তাহলে রিলায়েবিলিটি দিচ্ছে না, আপনার যখন প্রয়োজন আপনি ওকে তখন পাচ্ছেন না, তাহলে এটা রিলায়েবল না। স্কেলেবল হচ্ছে আপনার বেসিক্যালি বলা যায় ফ্লেক্সিবিলিটি, আপনার কতটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে আপনার সিস্টেম, আপনাকে কতটা ইউজার ফ্রেন্ডলি বা কতটুকু সুবিধা আপনাকে দিচ্ছে। আর কমপ্লিটনেস বলতে বোঝায় আপনার সিস্টেমটা যে কারণে ডিজাইন করা, লাইক যে রিকোয়ারমেন্টসগুলো আপনার দরকার, আপনার সিস্টেমের মেইন গোল যেটা ছিল, মেইন যে অবজেক্টিভগুলো পাওয়ার জন্য আপনি আপনার সিস্টেমটা ডিজাইন করেছিলেন, সেই সবগুলো ফিচারগুলো আপনার সিস্টেমে আছে কি না, সেটা হচ্ছে আপনার কমপ্লিটনেস। আর অপটিমাইজেশন তো আমরা জানি, অপটিমাইজ হচ্ছে আপনার অপটিমাইজ ওয়েতে করা সিস্টেম, যে এই যে ডিজাইন করছি এটা যাতে অপটিমাইজড ওয়েতে হয়। এখন আপনার সিস্টেম খুব বেশি কমপ্লেক্স না, কিন্তু আপনি ডিজাইন করলেন অনেক বেশি কমপ্লেক্স ওয়েতে,
তাহলে কি আপনার সিস্টেমটা কি অপটিমাইজড হলো না? অপটিমাইজেশনের বাংলা কি কি বলবো এখন? গুগল করেন। কি ভালোই তো আপনার অপটিমাইজেশনের কি বলেন? মানে মনে হয় বাংলাটাও ওই যে বাংলাতে কিছু হচ্ছে পারিভাষিক বাংলা বলতে ওই যে আছে না বাংলাতে পারিভাষিক শব্দ ঢুকে গেছে টাইপ যেগুলোর বাংলা মিনিং আর আমরা বলি না, না বলতে বলতে মানে বাংলা ওয়ার্ডটা হারাই গেছে। এটা আশা ও আচ্ছা না 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 অপটিমাইজ তো আশাবাদী কিন্তু অপটিমিস্টিক লিখেছেন আপনি? আচ্ছা এই জন্য অপটিমিস্টিক হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অনুকূলে যাবে, হ্যাঁ অনুকূলে যাবে, আপনার সাইডে থাকবে, ঠিক আছে। আচ্ছা আপনি ইংলিশ হোক বাংলা হোক বুঝতে পারছেন তো, টার্মটা বুঝতে পারছেন তো? আপনার সাবজেক্ট তো ইংলিশ, আপনি ইংলিশে বলতে পারলেই হবে। আচ্ছা দেন আসি হচ্ছে আপনার কি এফিশিয়েন্ট, আপনার কতটা কস্ট এফিশিয়েন্ট, রিসোর্স বলেন সেইগুলো কতটুকু কস্ট এফিশিয়েন্ট। আপনার রিসোর্সের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে, লাইক আপনার টাকাও হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, আপনার এমপ্লয়ি রিপোর্ট হতে পারে, এই জিনিসগুলা কস্টগুলা, ঠিক আছে। আপনার প্রজেক্টের জন্য আমার সিস্টেম বানানোর জন্য তো কিছু জিনিস কিনতেও হতে পারে, তাই না? সো এফিশিয়েন্টলি এমনভাবে করা যাতে করে আপনি ওভার ইউজ করলে মানে বেশি ওভার ইউজের জন্য যেন আপনার কস্ট বেশি না হয়ে যায়, আবার বেশি কম ইউজের জন্য যেন আপনি আউটপুট কম না পান, এমনভাবে করতে হবে বা এমন ওয়েতে রাখতে হবে। এখানে আপনার সেম জিনিস আপনাকে এক্সপ্লেন করে দিয়েছে। সো এগুলো আসতেছি হচ্ছে বেনিফিটস। আপনার সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনিংয়ের জন্য আপনি কি কি বেনিফিটস পাচ্ছেন। সো আমরা ফার্স্ট অফ অল আপনার একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার্ড একটা সিস্টেমকে আপনি ছোটো ছোটো ভাগে ভাগ করে খুব ইজি করে ফেলছেন আপনার। সো ইমপ্লিমেন্ট করা এটা আপনার জন্য খুব ইজিয়ার। দেন আপনি হচ্ছে এনভায়রনমেন্ট আপনার ইউজারের কাছে কতটুকু অ্যাকসেপ্টেন্স পাবে এই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন। সো আপনার কি রিস্ক কমে যাচ্ছে। ধরেন আপনি কোনো কিছু চিন্তাভাবনা না করে হুটহাট করে বিজনেস ওপেন করে দিলেন, তারপরে গেলেন মানে আপনার বিজনেসে লস খেলেন, এটা তো তাহলে কি আপনার রিস্ক কী। তাহলে আপনি যদি এই সব কিছু অ্যানালাইজ করে নেন যে আপনার সিস্টেমটা প্র্যাকটিক্যালি সাস্টেইন করার অ্যাবিলিটি রাখে কি না, সেটা যদি আপনি করে নেন তাহলে আপনার হচ্ছে সিস্টেমটা সাস্টেইনেবল হবে, মানে আপনি সিস্টেমটাকে নিয়ে অনেক দূর যেতে পারবেন। আবার অনেক সময় দেখবেন অনেক সিস্টেম আছে শুরুতে খুব অনেক ভালো চলতেছে, অনেক দিন যাচ্ছেও, মাঝখানে তারপরে অন্য আরেকটা সিস্টেম আসলো যেটা আপনার সিস্টেমটাকে রিপ্লেস করে দিচ্ছে, তখন কিন্তু আপনার সিস্টেমটা ইউজ করবে না কেউ। সো এই জন্য অ্যানালাইসিসের সময় আপনি আপগ্রেডেশনের চিন্তাগুলো মাথায় রাখতে হয়। তারপর হচ্ছে আপনি টেকনোলজিক্যাল অনেক কিছু চিন্তা করে বা ভিজুয়ালাইজ করে বা চিন্তাভাবনা করে আপনি যে ইমপ্লিমেন্টগুলো করেন, সেই কারণে আপনার টেকনোলজিক্যাল ওয়েতেও আপনার কমপ্লেক্সিটি কমে যাবে। কারণ হচ্ছে ধরেন আপনি টেকনোলজি আগে থেকে একসাথে কম্প্যাটিবল কি না সেটা চিন্তা না করে আপনি ইমপ্লিমেন্ট করে ফেলছেন, তারপরে দেখলেন হয় না, এখন কি আপনি পুরোটা আবার ইমপ্লিমেন্ট করবেন অন্য আরেকটা জিনিসে। যে আপনার কতটা ফিজিবল হচ্ছে আপনার হচ্ছে প্রবলেমটা কতটা ফিজিবল, যে আপনার এটা কতটুকু সাস্টেইন করতে পারবে এনভায়রনমেন্টে বা প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে। আর আইটি ইস্যুটা হচ্ছে মানে আপনার আইটি রিলেটেড জিনিসপত্রগুলো। কেন আপনি কি ইস্যু ফেস করছেন? আচ্ছা, সো আপনাকে থ্রেট অ্যান্ড রিস্কগুলো আইডেন্টিফাই করতে হেল্প করে যে আপনার জন্য থ্রেট কী কী হতে পারে। ইন
ইনফ্যাক্ট বিজনেসের জন্য যখন আপনি থ্রেড বা রিস্ক অ্যানালাইসিস করতে যাবেন, আপনার কিন্তু অপোজিট বা আপনার কম্পিটিটর যে তাদেরটাও কিন্তু অ্যানালাইসিস করতে হয়, যে তাদের কাছে কী আছে আমাদের কাছে কী আছে, একটা কম্প্যারিজন করে দেন আপনার নামতে হয়। বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে অনেক না, আপনার হচ্ছে যদি আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারেন তাহলে তো প্রবলেম নাই, কিন্তু যদি আপনার রিকভার টাইম অনেক নিয়ে ফেলেন তাহলে প্রবলেম। আপনার সিস্টেমটা 1 না 2 বার হতেই পারে যে ডিসেবল হয়ে যাচ্ছে বা আপনি ইয়া পাচ্ছেন। ও ইনিশিয়াল থেকে তো শুরু করলে আপনার ইউজার ততদিনে তো অন্যটা শিফট করে ফেলবে, আপনার ইউজার তো আপনাকে সময় দেবে না, তাই না? আচ্ছা, সো কস্ট ইফেক্টিভ হয় কারণ আপনি সব কিছু অ্যানালাইসিস করে নেন, আপনি যথাসম্ভব অপটিমাইজ করার ট্রাই করেন যে আপনার এইটা না হলে হয় কি না, এটা না হলে কোনো প্রবলেম হবে কি না, যদি প্রবলেম না হয় ইউ ক্যান রিমুভ দ্যাট। সো ওই পোর্শনটা যদি আপনি রিমুভ করে দেন। আপনার নামটা যেন কি? হ্যাঁ, সাকিব। আপনি পেপারস এনেছেন যে আপনার ইয়ার জন্য? আচ্ছা, আপনার গত ক্লাসে তো আপনি ছিলেন ওই যে কম্পিটিশনে, তাই না? আচ্ছা, সো আপনারা দেখেন সিস্টেম ডিজাইন 2 টাইপসের হতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। কেউ ডাকলেন? আচ্ছা, টাইপস অফ সিস্টেম ডিজাইন 2 টাইপসের হতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন। ফিজিক্যাল ডিজাইনটা কি? ফিজিক্যাল ডিজাইন হচ্ছে লাইক আইটি সেক্টরের যে ডিজাইনিংটা, আপনি টেকনিক্যাল ইস্যু বলেন, আপনার হার্ডওয়্যার সফটওয়্যার, এই টেকনোলজি রিলেটেড যত ডিজাইনগুলো আছে সেগুলো সব হচ্ছে আপনার ফিজিক্যাল ডিজাইনের মধ্যে পড়বে। আর আপনার লজিক্যাল ডিজাইন হবে হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ থেকে, আপনার বিজনেসের মধ্যে কতটুকু মানে কি করতে হবে, কি করলে আপনার বিজনেসটা ভালো হবে, কি করলে আপনি বিজনেস ফিল্ডে সাস্টেইন করতে পারবেন, কিভাবে পারফর্ম করা উচিত, কিভাবে অ্যাডভার্টাইজ করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনার লজিক্যাল ডিজাইন। আচ্ছা, আর ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্টস হচ্ছে কিছু কম্পোনেন্টস এখানে ডিটেলস দেওয়া, লাইক হার্ডওয়্যার। আপনারা জানেন যে হার্ডওয়্যার কি, যেগুলো ধরা ছোঁয়া যায়, তাই না আপনার সিস্টেমের, সেটা যে জিনিসগুলো ট্যাঞ্জিবল মানে ধরা ছোঁয়া যায় যেগুলোকে। সো হার্ডওয়্যার হচ্ছে আপনার যেগুলো ট্যাঞ্জিবল, আর ইনট্যাঞ্জিবল যেগুলো সেগুলো হচ্ছে সফটওয়্যার। ডেটা আমরা জানি অলরেডি, গতকালই পড়েছি। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস জানি না? টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস জানি। পিপল হচ্ছে আপনার আলটিমেটলি আপনার এটা একটা কম্পোনেন্টস। কারণ কি? কারণ আপনার আলটিমেটলি পিপল না থাকলে আপনার সিস্টেম কার জন্য বানাচ্ছেন, আপনি সিস্টেমটা ডেভেলপই বা কে করছে। সো পিপল ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্লাইডের কিসের শেষ, কি বলছেন? এটা কি আমি বের হয়ে গেছি? ডাবল ট্যাপ দিয়েছি মনে হয়। দাঁড়ান, হ্যাঁ শুধু এটা না, তাহলে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 বলতেছে। লেকচার 1 আর লেকচার 2-র উপর দেন। লেকচার 2-তে যে আপনারা ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস দেখবেন না, ওইটার কিছুটা আছে, আপনি দেখেন তারপর বলুন। এটা ওপেন করবো কিভাবে বলেন তো? ব্যাক করলে আবার তো ওশেট। আচ্ছা এখন আসছে। আচ্ছা কি বললেন? দেখেন লেকচার 2 যেখানে যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আমরা যে জিনিসটা পড়েছি না, সেটা হচ্ছে আলটিমেটলি আপনার রিকোয়ারমেন্ট। আপনার লেকচার 2টা মানে দুইটাই ইজিয়ার হবে। আপনারা যদি আমি বলি আপনাদের একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডস মনে রেখে পড়বেন। লাইক আপনি দেখবেন স্লাইডগুলোর মধ্যে কিছু হাইলাইটেড কিওয়ার্ডস আছে না, কিওয়ার্ডসগুলো যদি মনে রাখেন, ওগুলো বুঝে রাখবেন, বাংলায় লেখার সময় জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দেবেন, তাই হয়ে যাবে। সো আমরা রিকোয়ারমেন্ট জানি না, বলেন রিকোয়ারমেন্টকে কেউ একজন বলেন।
ওয়াও, ডিমান্ড, রিকোয়ারমেন্ট। আমরা তো আপনি তো বেসিক বলেন, আমরা এর আগে রিকোয়ারমেন্ট পড়েছি না, সেই অনুযায়ী বলেন। সো আপনার আলটিমেটলি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সিস্টেমটা কি করবে বা কি করাতে চাচ্ছেন আপনি আপনার সিস্টেমটা দিয়ে। আপনার রিকোয়ারমেন্ট কি, একটা সিস্টেমের কাছ থেকে আপনার এক্সপেক্টেড আউটপুটটা কি, সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? সো আপনার রিকোয়ারমেন্টের এই যে এটা একটা হতে পারে যে আপনার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কী বোঝায়। রিকোয়ারমেন্ট দিয়ে যে রিকোয়ারমেন্টের আন্ডারে যে হোয়াট দ্য বিজনেস নিডস, হোয়াট দ্য ইউজার নিডস টু ডু, what the software should do, characteristics the system should have, how the system should be built, সবগুলো। ফার্স্ট এটা যদি বলি বিজনেসে, আপনি বিজনেস ফিল্ডে যে নামতে যাচ্ছেন, আপনার বিজনেস যদি আপনি যে জিনিসটা সিস্টেমটা চিন্তা করছেন সেটা যদি আপনার বিজনেস রিলেটেড কোনো কনসেপ্টই না হয়, তাহলে কিন্তু আপনি বিজনেস ফিল্ডে গিয়ে আগাতে পারবেন না। তাহলে এটা একটা জিনিস। সেগুলো তো যে অ্যানালাইসিসের মধ্যে আপনি বাজেট, রিস্ক অ্যানালাইসিস যে করবেন ওটার মধ্যেও তো আপনার বাজেট আসবে, আপনি কোথায় 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 লস খাওয়ার পসিবিলিটি আছে, এগুলো সব অ্যানালাইসিস হয়। না, বাজেটের উপর অ্যাকচুয়ালি বাজেটের উপর তো আপনার সিস্টেম ডিপেন্ড করে না, আপনার একটা করতে হয়, এক্সেল শিট করতে হয়, বা এটাকে এখন আমরা হচ্ছে করে নিয়ে গেছি, তারপরে জন্য কি মনে পড়ছে না তো, অ্যাজাইল সিস্টেমে আপনার হচ্ছে দেখবেন একটা সফটওয়্যার আছে, অ্যাজাইল মেথডে করলে আপনার হচ্ছে ওইটার মধ্যে আপনি সব কিছুর মানে যান, সিস্টেমেটিক ওয়েতে যান। আর আপনার ইনিশিয়ালি আগে হচ্ছে এক্সেল শিটে করতাম, আমাদের ওই যে বলছিলাম না যে আমাদের একটা এসআরএস করা লাগছিল, সো ওইটার জন্য আমাদের একটা সফট কপি ছিল এক্সেল শিটে, ওইটার মধ্যে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যে আমাদের সিস্টেমের জন্য কী কী কম্পোনেন্টস লাগবে, সেটার বাজেট কত, টাকা কত, সেইগুলো সব লেখা থাকা লাগতো। তারপর হচ্ছে আপনার কোন সিস্টেমটা কে ডেভেলপ করতেছে, ধরেন আমাদের 5 জন মেম্বার ছিলেন, তো 5 জন মেম্বারের মধ্যে কে কোন সাইটটা করতেছে, কে কতদিন টাইম নিয়ে করতেছে, এস্টিমেটেড টাইম কতটুকু, এগুলো সব অ্যানালাইসিস করতে হয়। আপনার টাইমটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, আপনার টাইমের মধ্যে শেষ করতে হয়, টাইম এক্সটেন্ড তখন তো হবে না, আপনি নেবেন কিভাবে? আপনাকে যদি কেউ বলে, আপনার ধরেন কোনো একটা আপনার একটা আইটি ফার্ম, কোনো একটা বিজনেসম্যান, সে আপনাকে বললো আপনাকে ওনার একটা সফটওয়্যার করে দিতে, অ্যাপ করে দিতে, এখন উনি রিকোয়ারমেন্ট দিল অনেক আর আপনাকে টাকা দিতেছে অনেক কম, আপনি কি ওনাকে ওটা করার জন্য রাজি হবেন? হবেন না তো। সেটাই তো, আপনার এমপ্লয়ি তো আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি তো আর একা আপনার হোল সিস্টেমটাকে চালাচ্ছেন না, আপনার তো এমপ্লয়ীদের নিয়ে, তাহলে আপনার এমপ্লয়ীদের বেতন দিতে হবে না? কেন আপনারা কি এখনও কি ফুলফিল ইঞ্জিনিয়ার হয়ে গেছেন নাকি? আগে তো হতাশ হবে, আপনারা ইনশাল্লাহ ভালোই হবে, চেষ্টা যদি করেন ভালোই হবে। কি আপনারা হতাশ? আচ্ছা, সো আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে আপনার সফটওয়্যার অ্যাকচুয়ালি কী করবে, আপনার সিস্টেমে কি থাকতে হবে, অ্যান্ড আপনার সিস্টেমটা কিভাবে আপনি বিল্ড করতে চাচ্ছেন। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্ট্র্যাটেজিগুলোর মধ্যে ফার্স্টেই দেখেন আপনার প্রবলেম অ্যানালাইসিস। প্রবলেম অ্যানালাইসিস কি, আপনি যেটা বললাম, আমরা প্রবলেম অ্যানালাইসিস অনেকবার পড়েছি না, অনেকবারই জেনেছি যে প্রবলেম অ্যানালাইসিস বলতে আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, সেটা আপনি চাইলে ডিফারেন্ট ওয়েতে করতে পারেন। সো দেখা যেতে পারে যে আপনার অলরেডি নিজে একাই আপনি অবজার্ভ করেছেন জিনিসগুলা, আবার হতে পারে কারোর সাথে কথা বলে হচ্ছে আপনি ওই বিষয়ে জানতে পারছেন যে আচ্ছা উনি এই বিষয়ে প্রবলেম ফেস করতেছেন, এইটার জন্য একটা সিস্টেম বানানো যেতে পারে। সো এই জিনিস হতে পারে। দেন আসি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। রুট কজ অ্যানালাইসিস কি? রুট কজ অ্যানালাইসিস হচ্ছে আপনি যে এই যে প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে চাচ্ছেন, এটার জন্য আপনি রুট কজটা বের করবেন, যে আলটিমেটলি দেখবেন যদি আপনি রুট কজটা ধরে ফেলতে পারেন, আপনার হয়তো আগে হয়তো আপনি যে প্রবলেমটা 2-3টা প্রবলেম আপনি ফেস করছিলেন, রুট কজটা যদি সলভ করা যেতে পারে 2-3টা প্রবলেম একসাথে সলভ হয়ে যাচ্ছে, তাহলে কি আপনার জিনিসটা অপটিমাইজ হয়ে যাচ্ছে না, মিনিমাইজ হয়ে যাচ্ছে, তাই তো? সো বেসিক্যালি আপনার প্রবলেম অ্যানালাইসিস করলে, যদি রুট কজটা অ্যানালাইসিস করেন, তাহলে আপনার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড ফার্দার যখন আপনার
কিছুদিন যাওয়ার পর আপনার জন্য হতে পারে যে নতুন একটা প্রবলেম আবার অ্যারাইজ করছে। আপনি একটা প্রবলেম সলভ করেছিলেন, নতুন আরেকটা প্রবলেম অ্যারাইজ করলো, তখন কি আপনার ওটা সলিউশন দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনার রুট কজটা জানা থাকে যে অ্যাকচুয়াল কোন কারণে আপনার এই প্রবলেমগুলো আসতেছে, সেইটা যদি একবার সলভ করতে পারেন তাহলে তো আপনার মোটামুটি সলভ শেষ। তারপরে আপগ্রেড করতে হবে। বলেন। আপনি তো আলটিমেটলি ওই যে আপনাদের তো একটা ইয়া থাকে, অভিযোগ থাকে, কমপ্লেন থাকে যে আপনাদের শুধুমাত্র এমপ্লয়ি হওয়ার জন্য নাকি পড়ানো হয়, মানে আপনাদের এমনভাবে পড়ানো হয় না যাতে আপনার এন্টারপ্রেনার হতে পারেন। হতে হবেন, সমস্যা কি? হ্যাঁ না, সব জায়গায় আসলে তো আমাদের পড়াশোনাই করানো হয় মূলত কারো অধীনে কাজ করা। ওই তো তাহলে এই যে আপনারা এই যে এই কনসেপ্টগুলো করছেন, আপনারা যদি প্যাশনেট হন আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন, তো পারেন না? এখন ওই তো তাহলে আপনি কাজ করে আপনি কি এখনই একদম বিজনেস স্টার্ট করে দিতে পারবেন না? এত সহজ না তো বিজনেস স্টার্ট করা, আপনার তো টাইম লাগবে। আপনি যদি জব ফিল্ডে গিয়ে একবার দেখে আসেন যে স্ট্রাকচারটা কেমন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কি এস্টাবলিশ করতে ইজিয়ার হবে। আপনার তারপরে কি একটা MBA নিতে হবে বিজনেসের জন্য, তারপর আপনার পড়াশোনা করতে হবে, কারণ বিজনেস এমনি আপনি পড়ছেন হচ্ছে টেকনিক্যাল সাইডে। MBA ছাড়া আপনাকে সিইওর কোনো পজিশন দিবেন আপনি? আচ্ছা আপনি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে তখন দেখবেন যে আপনার MBA করাই লাগতেছে আলটিমেটলি, ঠিক আছে? কারণ আপনি MBA না করলে সব কিছু তো আপনি বুঝতে পারবেন না যে কোথায় কি হচ্ছে। আপনি হিউম্যান রিসোর্স HR ডিপার্টমেন্ট দেখেন না, ওইখানে কীভাবে কাজ করা হয় এটা কি আপনি এখান থেকে জানতে পারছেন? HR ছাড়া আপনার চলবে কীভাবে, কি বলেন? HR ডিপার্টমেন্ট তো ইম্পর্টেন্ট। কিসে? টেলিকমিউনিকেশন, টেলিগ্রাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু HR মোটামুটি থাকে, কারণ আপনাদের কথা বলা থাকলে আমার সাথে বলেন, ঠিক আছে? টেলিগ্রামে ধরেন আপনার HR ডিপার্টমেন্ট কেন থাকে? হিউম্যান রিসোর্স এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। ওই তো তাহলে আপনার তো আলটিমেটলি কেউ না কেউ তো ওই কাজটা করছে, আপনার রিসোর্সকে। নিয়ে নেয় কি জানো, কিন্তু HR ইম্পর্টেন্ট। আপনার রিসোর্স ম্যানেজমেন্ট বলতে ওই তো কেউ না কেউ মেইন না, কেউই মেইন নাই, তাহলে ওনার হয়তো 32 জন এমপ্লয়ি দেখে ওনার HR ডিপার্টমেন্ট আলাদা করে রাখা লাগতেছে না, কিন্তু উনিই সব কিছু কন্ট্রোল করেন। উনি তার মানে একাই সব কিছু হ্যান্ডেল করছেন, জাস্ট ওনার HR ডিপার্টমেন্ট লিখা নামে কোনো ডিপার্টমেন্ট নাই, এটা উনি বেসিক্যালি সব কাজ করছেন একা হাতে, ঠিক আছে? কিন্তু আপনি রিসোর্স ম্যানেজমেন্ট না করলে আপনার কোন এমপ্লয়ি কাজ কম করছে না কি করছে, তারপরে আপনার এমপ্লয়ীদের জন্য কতটুকু আওয়ার যাচ্ছে, আপনার কতটুকু বাজেট আছে, তারপরে হচ্ছে কতটুকু ডিউরেশন নিয়ে আপনি কাজ করবেন, টাইম, এই সবগুলো নিয়ে কাজ করতে হবে না? তারপরে আপনি কোন এমপ্লয়ি থেকে কতটুকু আপনি আউটপুট পাচ্ছেন, বানান। তাহলে HR নিয়ে পড়ার জন্য সেটার জন্য কিন্তু আপনার মানে HR নিয়ে পড়তে হবে, তাই না? সিস্টেম করতে গেলে হ্যাঁ, উনি তো ডিটারমাইন, আমার লাস্ট দিন কথা বলে মনে হলো। আচ্ছা দেন আসি, শোনেন পড়ায় ব্যাক করি, পড়াশোনায় ব্যাক করি। ডিউরেশন অ্যানালাইসিস। সো ডিউরেশন অ্যানালাইসিস যেটা বললাম, আপনার একটা টাইম থাকে বাজেটের মধ্যে, যে আপনার শুধু টাকা থাকে এরকম না, আপনার কিন্তু টাইমেরও একটা ইস্যু আছে। সো আপনার ওই সার্টেন টাইমের মধ্যে শেষ করতে হয়।
মানে হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, মানে এই যে যেটা বললাম যে আপনার অ্যাক্টিভিটিগুলো আলাদা করতে হয় না, ওই যে আমি বললাম যে এক্সেল শিটে করতে হয় যে কে কোন কাজটা করছে, এই কাজটা করার জন্য আপনার টাকা কত লাগছে বা এমপ্লয়ি কতটুকু আওয়ার খরচ হচ্ছে, কারণ আপনার ওই কয়েকদিনের বেসিসে যদি ওকে টাকা দিতে হয়, ওনাকে টাকা দিতে হয় এমপ্লয়িকে, তাহলে কি আপনার এই ম্যাপটা থাকা উচিত না যে আপনার ওই এমপ্লয়ি যাকে এই সার্টেন একটা অ্যাক্টিভিটি আপনি দিলেন, সেই অ্যাক্টিভিটিটা সে কতটুকু সময় নিয়ে করছে, তার এই অ্যাক্টিভিটিটার পেছনে কতটুকু টাকা লাগছে বা কতটুকু বাজেট লাগছে, সেই সব কিছু মিলে হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা অ্যানালাইসিস করা হয়। সো তারপরে হচ্ছে আউটকাম অ্যানালাইসিস। আউটকাম অ্যানালাইসিস হচ্ছে আপনি আউটকাম কী পাচ্ছেন সেটা অ্যানালাইসিস করতে হবে। টেকনোলজি অ্যানালাইসিস, যে আপনার টেকনোলজি কী কী লাগছে, টেকনোলজি কোনোভাবে কি কোনোটা কমানো যায় কি না, কী কী ইম্পর্টেন্ট টেকনোলজি আপনার লাগছে, এই জিনিসগুলো হচ্ছে টেকনোলজি অ্যানালাইসিস আসবে। বোরিং লাগছে? বোরিং লাগতেছে? কিন্তু আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি এলিমিনেশন। সো আপনি যে ওই যে অ্যাক্টিভিটি বেস কস্টিংটা করলেন বা অ্যাক্টিভিটি অ্যানালাইসিস যে করলেন, সেটার অনুপাতে আপনি দেখতে পেলেন যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনার স্কিপ করলে আপনার সিস্টেমে কোনো সব প্রবলেমই হচ্ছে না, তাহলে আপনি ওই অ্যাক্টিভিটিকে বাদ দিয়ে দেন। কারণ ওই অ্যাক্টিভিটিটা যদি আপনার থাকে, আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিছু বাজেট যাচ্ছে, সেটা টাইম হোক বা টাকা হোক, হ্যাঁ, তো আপনি যদি একটা অ্যাক্টিভিটি যেটা আপনার যদি ইলিমিনেট করেন, তাহলে সেটার জন্য খুব বেশি ইফেক্ট ফেলছে না বা কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কি আপনি ইজিলি ওই অ্যাক্টিভিটিটাকে বাদ দিয়ে দিতে পারেন না? তাহলে এই অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে দিলে আপনার জন্য ইজিয়ার হবে বা আপনার কিছু অ্যাক্টিভিটি কমে যাবে। কোনো কোয়েশ্চেন আছে কারো? নিজে পড়তে পারলে ভালোই তো, পড়বেন তো। আমি তো অলরেডি গুগল ক্লাসরুমে আপনাদের আপলোড করে দিয়েছি। হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এখন দেখেন আপনি যে এই যে এত কিছু যে করলেন, আপনি কি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি টেকনিক্স, যে আপনি রিকোয়ারমেন্টগুলো যে বের করে নিয়ে আসছেন মানুষজনের কাছ থেকে, যে আপনার সিস্টেমে কী কী রিকোয়ারমেন্টগুলো থাকতে হবে, সেটা ফাংশনাল হোক বা নন ফাংশনাল হোক। আচ্ছা, কয়েকজন বলেন তো ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি? ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে যে ফাংশনালিটি থাকে, যেমন লগইনের একটা হতে পারে, অ্যাটেন্ডেন্স দেখা হতে পারে। নন ফাংশন অন্য আরেকজন বলেন। নন ফাংশন বাজেট, নন ফাংশন বাজেট এটা কি নন অ্যাপিয়ারেন্স। তারপর আর এটার আপনার নন ফাংশনাল, হ্যাঁ বলা যায়, হ্যাঁ। তারপর বলেন নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আর কি ছিল বলেন তো? না, এটা তো আপনার রিকোয়ারমেন্টস বলতে আপনার শুধুমাত্র যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এরকম না, আপনি ফাংশনাল রিকোয়ারমেন্টসের জন্য আপনার ডেটা প্রয়োজন, ঠিক আছে, কিন্তু ডেটাটা একটা রিকোয়ারমেন্টসের মধ্যে পড়বে কি না, ডেটাকে আপনি তো আলাদা একটা মানে ফাংশন বলতে পারেন না, আপনার অন্য ডিফারেন্ট ফাংশনের জন্য আপনার ইনপুট হচ্ছে ডেটা। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আর কি ছিল কেউ বলতে পারবেন না? না, হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন রিকোয়ারমেন্টস হয় কিভাবে? নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাম এইভাবে যদি চিন্তা করি যে আমার এই সিস্টেমটা বানাইতে কি কি হার্ডওয়্যার লাগতে পারে, জনবল কেমন লাগবে। আপনারা সবাই ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ভুলে গেছেন, বলেন কেউ একজন বলতে পারবেন না? লাস্ট ডে তো করালাম, লাস্ট ডে না, লাস্ট উইক। এই যে একটু আগে তো দেখে আসলাম না কিছু, যে বেসিক্যালি ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার কী কী ফাংশনালিটিস, আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে আপনার হোল সিস্টেমের ওপর অ্যাপ্লিকেবল এরকম কিছু। তাহলে আপনার হোল সিস্টেমের ওপর অ্যাপ্লিকেবল এরকম কিছু কী কী বলেন তো? যে হোল সিস্টেমটার জন্য যে হোল সিস্টেমটা আপনি ইউজ করবেন কিনা, কী কী জিনিসের উপর ডিপেন্ড করেন। ধরেন ফাংশন সব কিছু আছে, হ্যাঁ,
আর বলেন, জোরে কও। জোরে বলেন, সমস্যা নাই তো। আচ্ছা, আপনি একটা বলতে পারছেন, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। এখন বলেন তো আর কি কি আছে? একটা একটা বের হয়ে আসলে বাকিগুলো বের হয়ে আসবে। রিলায়েবিলিটির সাথে আর কিছু মনে পড়ে না? হ্যাঁ, ইয়া। তারপর আর এটা ইউজার এক্সপিরিয়েন্স না, না না না, এটাকে আপনি আলাদা একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করেন। ইউজার এক্সপিরিয়েন্স আপনার কনসেপ্ট ঠিক আছে, এটা হচ্ছে আপনি ফ্লেক্সিবিলিটি বলতে পারেন, স্কেলেবিলিটি। তারপর আর কি আছে, আর কি ছিল? স্পিড ছিল। আচ্ছা, আপনারা ভুলে গিয়েছেন, সিটিতে পারলেই হলো। আচ্ছা দেখেন, এই যে আপনি রিকোয়ারমেন্টসগুলো বের করে নিয়ে আসছেন, এই রিকোয়ারমেন্টসগুলো আপনি ডিফারেন্ট ওয়েতে, এখন একটু কথা না বলি, এই যে আপনি রিকোয়ারমেন্টসগুলো বের করে নিয়ে আসছেন যে কী কী রিকোয়ারমেন্টস আপনার লাগবে, এই জিনিসগুলো কিন্তু আপনি হচ্ছে ডিফারেন্ট ওয়েতে গ্যাদার করতে পারেন। লাইক ফার্স্টে একটা হতে পারে ইন্টারভিউস। আপনি কোন ইউজারের উপর, আপনার এন্ড ইউজার কাকে টার্গেট করে আপনার সিস্টেমটা বানাচ্ছেন, তাদের সাথে কথা বলতে পারেন। যা আচ্ছা, আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কি কি চাচ্ছেন, আপনার কি কি হলে এই জিনিসগুলো ভালো হয়, কোন কোন ফাংশনালিটিস আপনি চাচ্ছেন, এটা যদি আপনি জেনে নেন আপনার জন্য কিন্তু ইজিয়ার, কারণ আলটিমেটলি তারাই আপনার সিস্টেমটা ইউজ করবে। তো তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে আপনার জন্য সুবিধা। বাট এটার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অলওয়েজ আপনার ইউজার যে পসিবল হবে এরকম কিছু বলবে এরকম না, কারণ ইউজার কিন্তু আপনার জানে না যে টেকনিক্যাল ইস্যুসগুলো কী কী, বা টেকনিক্যাল আপনার কী বলবো এটাকে, যে লিমিটেশনসটা কোথায় সেটা জানে। সে তার মন মতো, ধরেন অনেকে মনে চাচ্ছে আকাশে উঠবে, এখন আপনাকে বললো সিস্টেমে থাকবে আকাশ উড়ার সিস্টেম, এখন আপনার পক্ষে তো এটা বানানো সম্ভব না, তাই না? সো আপনি ইউজার থেকে ইন্টারভিউ নেবেন, রিকোয়ারমেন্টসগুলো ইউজার যেগুলো বলবে সেগুলো শুনবেন, আপনার কাছে যেগুলো মনে হবে যে এগুলো অ্যাকচুয়ালি পসিবল অ্যান্ড এগুলো ইউজার জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তাহলে আপনি ওগুলোকে নোট করতে পারেন। তারপরে আপনার হতে পারে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। মানে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলতে বোঝায়, ধরেন আপনার যারা যে আপনাকে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছে বা যে আপনাকে প্রোডাক্টটা বানাতে দিয়েছে তার সাথে এবং যারা ডেভেলপ করছে তাদের সাথে যদি একটা মিউচুয়াল কমিউনিকেশন থাকে, তাহলে জিনিসটা কিন্তু ইজিয়ার হয়। না হলে দেখা গেল কি যে আপনি জাস্ট শুধু বানাতে দিয়ে আসলেন শুরুতে, আর পুরো 6 মাসের মধ্যে বানাতে দিয়েছেন, 6 মাসের মধ্যে আপনি আর আপনার সেই যে আইটি ফার্মের সাথে আর কোনো কন্ট্যাক্টই রাখেননি। সো কোনো কন্ট্যাক্ট না রাখার জন্য এখন ধরেন 6 মাস পরে গিয়ে জাস্ট আপনি প্রোডাক্টটা চেক করতে গেলেন কী কী আছে, অনেক কিছুই থাকবে যে আপনার মন মতো হচ্ছে না, তাই না? যে আপনি যেরকম চাচ্ছিলেন সেরকম পেতে হলে আপনাকে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে কি কমিউনিকেট করতে হবে। এই জিনিসটা হচ্ছে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে আপনি একসাথে কাজ করবেন, সেটা আপনার যে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সে অ্যান্ড যে ডেভেলপ করতেছে সে। এটা হতে পারে বাইরের কোনো আইটি ফার্মের সাথে আপনার কমিউনিকেশন, বা হতে পারে ইন্টারনাল কমিউনিকেশন। লাইক আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, তাহলে সেই এমপ্লয়ের প্রজেক্টটা কে আপনার উপর দেয়, প্রজেক্ট ম্যানেজার, তাহলে সেই প্রজেক্ট ম্যানেজারের সাথে আপনার কি কমিউনিকেট থাকা জরুরি না? তাহলে না রিকোয়ারমেন্টসগুলো ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে কোয়েশ্চেনিয়ার্স হচ্ছে আপনি চাইলে কিছু ফিক্স যে আপনার রিকোয়ারমেন্টসগুলো বোঝার জন্য কী কী জিনিস আপনার লাগছে, তাহলে সেই জিনিসগুলোর উপর বেস করে আপনি যদি কিছু কোয়েশ্চেন বের করে রাখেন বা কোয়েশ্চেন বানায় রাখেন, আপনি জাস্ট ইউজারকে সেই কোয়েশ্চেনগুলো করলেন। ধরেন ইন্টারভিউয়ে আপনি চাইলে, ধরেন আমরা টিভিতে তো ইন্টারভিউ দেখি, সো ইন্টারভিউ নিলে দেখা যায় কি যে একটা ফিক্সড ওয়েতে অলওয়েজ থাকবে এরকম না, কখনো আছে কোনো সময় যে এটা ডিফারেন্ট, একটু আলাদা কথাবার্তা হয়, একটু ইন্টারভিউয়ের জন্য একটা আছে যে শুরুতে একটু হালকা কথাবার্তা, তারপরে মাঝখানে অনেক বেশি ইফেক্টিভ, মানে আপনার একদম যে কারণে আপনার ইন্টারভিউটা নেওয়া সেই কারণগুলো লাস্টলি আপনি হচ্ছে তার সাথে জাস্ট আস্তে আস্তে কি শেষ দেবেন ইন্টারভিউটা। কিন্তু কোয়েশ্চেনিয়ারে হচ্ছে আপনি ফিক্সড কিছু কোয়েশ্চেন আগে থেকে বানায় রাখবেন যে আপনার জন্য প্রয়োজন। কোয়েশ্চেনিয়ার্স বানাতে গেলে অবশ্যই চিন্তাভাবনা করে বানাতে হয়, কারণ দেখা গেলো আপনি ইউজলেস কোয়েশ্চেন করে রাখলেন, আপনার কোয়েশ্চেনিয়ার্স দিয়েও আপনার ইউজার কাছ থেকে আপনি বেনিফিটেড হলেন না, তাহলে তো আপনার কোয়েশ্চেনিয়ার্স নিয়ে লাভ নাই। সো এটা একটা হতে পারে। তারপর হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিসটা আলটিমেটলি আপনার হচ্ছে যদি একটা এক্সিস্টিং সিস্টেমকে আপনি রিডেভেলপ করতে চান বা আপগ্রেড করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট অ্যানালাইসিসটা লাগতে পারে। কারণ আমরা জানি কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে অবশ্যই ডকুমেন্ট থাকে তার,
কারণ আপনি মাঝপথে চলে গেলে অন্য আরেকজন এসে ধরতে হবে তো জিনিসটাকে, সো সে তাহলে কোথা থেকে জানবে আপনার সিস্টেমে কি হচ্ছে। সো সেটার জন্য অলওয়েজ একটা ডকুমেন্ট থাকতেই হয়, আপনি যতই সফটওয়্যার মোডে চলে যান না কেন আপনার ডকুমেন্টস থাকবে। সো এই ডকুমেন্টসগুলো অ্যানালাইসিস করে আপনি বের করতে পারেন যে আপনার রিকোয়ারমেন্ট আরও, মানে ধরেন আবার একবারে রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারছেন না, আবার আপনি ডকুমেন্ট করে অ্যানালাইসিস করলেন ভালো মতো, দেখা গেলো যে আপনার আরও 1-2টা রিকোয়ারমেন্টস চলে আসছে সেখান থেকে। অবজারভেশন হচ্ছে আপনি ধরেন ইন্টারভিউ এগুলো তো আপনি হচ্ছে বাইরে করলেন, কিন্তু অবজারভেশন যদি কোনো একটা বিজনেস ফিল্ডের জন্য, ধরেন কোনো একটা বিজনেস কোম্পানির জন্য আপনাকে একটা সিস্টেম বানাতে দিছে, সো সেই সিস্টেমটা বানাতে গেলে আপনার কি পুরো সিস্টেমটা কীরকম হবে আপনার সেটা জানা জরুরি না। সো সেটার জন্য আপনার সেই কোম্পানির সিইও হয়তো আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছেন, কিন্তু আপনি বলেন না আমার আরেকটু বেটার ভিজুয়ালাইজেশনের প্রয়োজন। তা আপনি করলেন কি, কিছুদিনের জন্য ওই কোম্পানিতে গেলেন, কোম্পানিতে গিয়ে আপনি হচ্ছে ওই কোম্পানির স্ট্রাকচারটা বুঝলেন, একদম রিয়েলি কি অবজার্ভ করলেন। সো অবজার্ভ করলে জিনিসটা দেখা যায় কি আপনার অনেক জিনিস যেটা হয়তো আপনি আগে ডকুমেন্ট পড়ে বা ইন্টারভিউ বা কোয়েশনিয়ার্স নিয়ে এগুলো বুঝতে পারেননি, আপনি অবজারভেশনের সময় ওই আননোটিস জিনিসগুলো আপনার সামনে চলে আসলো, তখন আপনি ওই জিনিসগুলোর রিকোয়ারমেন্টস হিসেবে নিতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন টেকনিক, মানে এই যে এই জিনিসগুলো যে ছিল এটার মধ্যে আরেকটা হতে পারে যে আপনার কনসেপ্ট ম্যাপস অ্যান্ড মাইন্ড ম্যাপস, মানে আপনি কনসেপ্টের সাথে আপনি কী চিন্তা করছেন সেটার সাথে একটা ম্যাপিং। সো বেসিক্যালি আপনার যে কী আইডিয়াসগুলো আছে সেগুলোর সাথে আপনি কি করলেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের যে কী আইডিয়া আছে সেগুলোর সাথে আপনি হচ্ছে যে কী কী করা যেতে পারে এগুলোর থেকে ইউজফুল জিনিসগুলো সেটা আপনি নিয়ে আসলেন সামনে রিকোয়ারমেন্টস হিসেবে। বোঝা গেছে সবগুলা? কোথাও কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, সো এটা আপনাদের আসবে না, এটাকে জাস্ট আপনার এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে নোড অ্যান্ড আর্ক রিপ্রেজেন্টেশনে যে কনসেপ্ট ম্যাপস অ্যান্ড মাইন্ড ম্যাপস যে কথাটা, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে নোড অ্যান্ড আর্ক দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। সো এইখানে আপনার দেখেন এই যে আর্কগুলো অ্যাকচুয়ালি আপনার দেখাবে রিলেশনশিপ, অ্যান্ড নোটসগুলো দেখাবে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টসগুলো। এখানে দেখেন একটা সিস্টেমের জন্য হয়তো আপনার রিকোয়ারমেন্টসগুলো বের করা হয়েছে, বাট অনেক বড় একটা সিস্টেম। এই যে দেখেন কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসেস, অনেক কিছু আছে, ইমপ্লিমেন্টেশন কীভাবে করবেন, দ্য মেইন ক্রাইটেরিয়া ইন রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং ফর সিআইসি সিস্টেম ডেভেলপমেন্ট। এটা জাস্ট আপনাদের ভিজুয়ালাইজেশনে দেওয়া হয়েছে যে এরকম থাকতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ইউজার স্টোরিজ, যে আপনি ইউজারের কাছ থেকে স্টোরি বেসিসে বা স্টোরি কার্ডের থ্রুতে আপনি নিলেন, সেই ইউজার যে স্টোরি বলবে সেটা আপনি কোথাও নোট ডাউন করলেন, সেইখান থেকে আপনি ইউজারের রিকোয়ারমেন্টসগুলো বলে দিলেন। এখন ধরেন কোনো একটা ফার্মার সাথে আপনি কথা বলছেন, ফার্মার সাথে কথা বলে কথা বলছেন, আচ্ছা, সো ইউজারের কাছ থেকে এখন ধরেন আপনি ফার্মারের কাছে গেলেন, ফার্মারকে গিয়ে জিজ্ঞাসা করা থেকে আপনি যদি ফার্মার স্টোরিটা শুনেন যে ফার্মার অ্যাকচুয়ালি কীভাবে কষ্ট করে কী জিনিস করে, ওদের সেই দুঃখের কাহিনী শুনে আপনি হয়তো মনে হলো যে আচ্ছা এই জিনিসটা করা যেতে পারে, ওনার এই জায়গায় প্রবলেম ফেস হচ্ছে, এই জায়গায় উনি প্রবলেম ফেস করছেন, এই জায়গায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলে ওনার জন্য বেটার হবে। সো এই ইউজার স্টোরিজ থেকে আপনি চাইলে রিকোয়ারমেন্টস বের করে আনতে পারেন। এই যে আপনাদের জাস্ট এখন এই জিনিসগুলো আপনাদের পড়ানো হয়ে গেছে অলরেডি, তাই না? আমরা লাস্ট উইকের লাস্ট ক্লাসে দেখেছিলাম যে রিকোয়ারমেন্টস টাইপস মেইনলি 2 টাইপস, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস আর একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে আপনার বেসিক্যালি একটা সিস্টেমে কী কী ফাংশনস থাকবে। হ্যাঁ, তো এটা হতে পারে আপনার ডিটেলস অফ অপারেশন, ডেটা হ্যান্ডলিং, লজিক, তারপরে হচ্ছে আপনার কি রিপোর্টস আর আদার আউটপুটস কীভাবে আসবে সেটার থাকতে পারে, বা সেটার রিকোয়ারমেন্টসগুলো কি ডকুমেন্টারি আকারে থাকতে পারে ডকুমেন্ট হিসেবে। তারপরে আপনার সিস্টেমের একটা ওয়ার্কফ্লো ডিজাইন থাকতে পারে, আর বেনিফিটস অফ ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো আসতে পারে। আপনারা এই যে দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো কিন্তু আপনার খুবই মানে ইজিলি দেওয়া, যে ফাংশনাল রিকোয়ারমেন্টসের বেনিফিটসগুলো কী, তারপরে ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো কি মোস্টলি ইউজড। এখানে দেখেন ডিফাইন দ্য ফাংশনালিটি অফ এ সিস্টেম, এটা কী করে আপনার
অ্যাকচুয়ালি ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো এটা যদি আপনি কি অ্যাকচুয়ালি এটা ফাংশনালিটিস নিয়ে কাজ করে, তাহলে ফাংশনগুলো যদি আগে বের করে রাখেন আপনার ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করা ইজিয়ার। দেন হচ্ছে কি আপনার মিসিং রিকোয়ারমেন্টসগুলোকে বের করে আনতে হেল্প করে, কোনো ইরোর থাকলে সেটাকে আপনার ফিক্স করার চান্স থাকে। সো এখানে কিছু ধরেন বেসিক কিছু যেমন ধরেন যে কোনো সিস্টেমে আপনার একটা সার্চের অপশন থাকে, সো সার্চ একটা ফাংশন হতে পারে, সার্চ করে কোনো রিপোর্ট দেওয়া আপনাকে, এই জিনিসটা আপনার একটা ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে পড়ে। তারপর আপনার হচ্ছে কি ট্রানজ্যাকশন হ্যান্ডেলিং হতে পারে, যে আপনি অনেক জায়গায় ট্রানজ্যাকশন হ্যান্ডেল করা লাগতেছে, ডেটা ম্যানেজমেন্টের একটা ইস্যু হতে পারে। আচ্ছা, এক্সাম্পল অফ ফাংশনাল রিকোয়ারমেন্টস আপনার এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে রেকর্ড কাস্টমার সেলস, মানে একটা কাস্টমারের সেল আপনি চাইলে যে কাস্টমারের সেলটা কতটুকু এটা একটা চার্ট হিসেবে শো করতে পারেন না, পারেন যে এই আওয়ার থেকে এই আওয়ার পর্যন্ত আমার কতজন কাস্টমার এসেছিল সেটার আপনি একটা রিপোর্ট পেতে পারেন। কিছু বললেন? হ্যাঁ, এক্সেল শিট বের করতে পারেন বা আপনার ওয়েবসাইটেও শো করতে পারেন। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার যে আমরা অলরেডি পড়ছি পারফরমেন্সগুলো কি, যে পারফরমেন্স কেমন, পারফরমেন্স ভালো না খারাপ, আলটিমেটলি এটা কিন্তু আপনার হোল সিস্টেমটাকে যে কীভাবে কাজ করতেছে সেই জিনিসটাকে এটা হচ্ছে ডিফাইন করে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা, যে পারফরমেন্স কেমন, সিকিউরিটি আপনাকে দিচ্ছে নাকি। এখন ধরেন আপনাদের ইয়াতে গিয়ে সেন্ট্রাল যে সিস্টেম সেটাতে গিয়ে আমি আমার স্যালারিটাকে বাড়ায় দিলাম, তাহলে কি হইলো এটা তাহলে সিস্টেমটা সিকিউর না। কিংবা আপনারা গিয়ে রেজিস্ট্রেশনটা বললেন ওকে, আপনারা ফি দেন নাই রেজিস্ট্রেশন বলে দিলেন ওকে, হ্যাক করে দেখেন হ্যাক করা যায় কি না। আচ্ছা, দেন হচ্ছে ইউজাবিলিটি, মানে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, সে কি আপনার সিস্টেমটা ইউজ করে কি কমফোর্টেবল ফিল করছে, ভালো এক্সপিরিয়েন্স তার নাকি খারাপ। রিলায়েবিলিটি, আপনি রিলায়েবলি সিস্টেমটাকে আপনার ইউজারের কাছে দিতে পারছেন কি না, সেটা কি রিলায়েবল হচ্ছে কি না ইউজারের জন্য, যে প্রয়োজনের সময় পাচ্ছে না তাহলে তো এটা রিলায়েবল হলো না। সো বেসিক্যালি কি আপনার কারেক্টলি অ্যান্ড কনসিস্টেন্টলি আপনার ইউজারকে সার্ভিসটা দিচ্ছে কি না। তারপরে হচ্ছে মেনটেনেবিলিটি বলতে আপনার হচ্ছে যে মেনটেনেন্স করতে হয় আমাদের সিস্টেমটা। এখন আপনি এমন একটা সিস্টেম করলেন যেটাতে সেকেন্ড টাইম আর আপনি মেনটেন করতে পারবেন না, কোনো ইরর আসলে বাগ ফিক্স করতে পারলেন না, আপনার সিস্টেমটা তাহলে কি আপগ্রেড করা পসিবল না। সো এটা আপনার সিস্টেমের জন্য একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, মানে একটা কমে গেছে, মেনটেন করা যাচ্ছে না। পোর্টেবিলিটি বলতে ধরেন ডিফারেন্ট ওএস সিস্টেমে যদি আপনি মানে পোর্টেবল কিনা, লাইক আপনার একটা অ্যাপ বানালেন সেটা শুধু উইন্ডোজের জন্য চলে, ওএস সিস্টেমটা তাহলে কি আপনার ইউজার থেকে বাদ পড়ে যাচ্ছে না, তাহলে এটার জন্য আপনার একটা লস। পোর্টেবল কিনা, প্ল্যাটফর্ম বেসড কিনা। তারপরে হচ্ছে কমপ্লায়েন্স হচ্ছে আপনার কি স্ট্যান্ডার্ডস ফলো করছে কিনা, যে রেগুলেশনস যে আছে, লজ যে আছে আপনার সিস্টেমটা। এখন আপনি একটা বেআইনি ওয়েবসাইট বানায় বসে রাখলেন, তাহলে আপনারটা কি এটা তাহলে আপনার কমপ্লায়েন্স নাই, কারণ হচ্ছে হ্যাঁ আচ্ছা। সো এখানে আপনার দেওয়া আছে, যে এক্সাম্পল দেওয়া আছে, সফটওয়্যার শুড বি পোর্টেবল। সো একটা ওয়েস থেকে আরেকটা ওয়েসে শিফট করলে আপনার সফটওয়্যারটা যাতে কাজ করে, বা ডিফারেন্ট ওয়েসে যাতে আপনি চালাতে পারেন আপনার সফটওয়্যারটাকে, ইউজাররা যাতে চালাতে পারে। শেষ। এই যে এখানে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের আপনি হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পাবেন। দেখেন, একটা হচ্ছে আপনি কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার সফটওয়্যারটা কেমন, আপনার ফাংশনালিটিস আছে কিন্তু এই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো হোল্ড করে না, তাহলে আপনার সিস্টেমটা খুবই বাজে হবে। আসতে লাগছে 10 ঘন্টা, আপনার প্রয়োজন মতো যেতে পারছেন না, মাঝখানে হ্যাং খেয়ে বসে আছে। সো এই জিনিসগুলো সব কিছুর জন্য আপনার ফাংশন যতই থাকুক না কেন আপনার সিস্টেম এটা ইউজ করবে না। ওটা তো আপনার অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, যে দ্যাটস অল। আপনি যদি একটা এরা হচ্ছে কোটি কোটি টাকা বাজেট ধরে মানে কি যে বানায় আল্লাহ জানে।
কোনটা? সরকারের মধ্যে সিরিজ ওয়েবসাইট বিল্ড করছে সিনেসিস আইডি। সিনেসিস আইডি ধরেন 100% এর মধ্যে 70% আছে ভালো। ভাই ন্যাশনাল আইডি কার্ডের যে ওয়েবসাইট মানে যে সার্ভার, এই সার্ভারেতে ডেটা চুরি করে টেলিগ্রামে ব্যস্ত আছে লগ। হয় টেলিগ্রামে তো বেশি। ওয়াও, দেখছেন দেখছেন সিকিউরিটির কি সিচুয়েশন। এটা তো কিছুদিন আগে যে ডিজিগুলোর মাধ্যমে সেল হয়ে গেছে তখন অটোমেটিক্যালি মানে ডাটাটা সবার স্টোরেজ চলে গেছে। জয় সেল করে দিয়েছে। ওই তো। আচ্ছা, তাহলে দেখেন আপনার একটা সিস্টেম রিলায়েবল কিনা, অ্যাভেলেবিলিটি আছে কিনা, পারফরমেন্স ভালো কিনা, ফ্লেক্সিবিলিটি আছে কিনা, এই সবগুলো জিনিস অ্যানালাইসিস করা হয় আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের থ্রুতে। সো এই জিনিসগুলো দিয়ে আপনি বুঝতে পারেন আপনার সিস্টেমটাকে ইউজ করবেন না কিনা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলোকে দেখেন, ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলোকে আপনি চাইলে টেস্ট করতে পারেন, আপনি চাইলে সেগুলোর মধ্যে হিরো আসলে বাগ ফিক্স করতে পারেন, কতটুকু পারফরমেন্স দিচ্ছে সেটা আপনি বলতে পারেন। কিন্তু এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এগুলো ধরা ছোঁয়ার বাইরে, এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই যে আপনি চাইলে এটা চেক করতে পারবেন বা টেস্ট করতে পারবেন। সো এটার কোনো ওয়ে নাই, ওয়ে অফ মেজারিং অ্যান্ড টেস্টিং এটার কোনো নাই। দেন হচ্ছে আপনি সব ধরনের রিকোয়ারমেন্টস আপনার আইডেন্টিফাই করে একটু ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য। আর ফিউচার রিকোয়ারমেন্টসগুলো প্রেডিক্ট করার জন্য আপনার হচ্ছে একটু ডিফিকাল্ট হতে পারে যে ফিউচারে কোন সিস্টেম, ধরেন আরেকটা টাইপের ওএস সিস্টেম চলে আসলো ফিউচারে, তাহলে সেই ফিউচারে কোন টাইপের সিস্টেম আসবে সেটার জন্য আপনি পোর্টেবিলিটি কি এখন থেকে ঠিক করে রাখতে পারবেন যে কেমন চলবে? ওইটা আসার পর না আপনি বুঝতে পারবেন। তাহলে এটার মধ্যে একটা কি থেকে যায়, আনসার্টেনিটি থেকে যায়। এই হচ্ছে, এটা হচ্ছে আজকে নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের লিস্ট। দেখেন, হ্যাঁ থাকতে পারে যে না, এটা অ্যাকচুয়ালি আপনার বোঝার জন্য লাগতে পারে। এই দুইটা আমি সিটি নিলে এই দুইটা স্লাইডসের উপর নিব। আগামী শনিবার দিবেন? দিয়ে ফেলেন, কারণ আপনাদের মিডের পড়াটাও তো পড়তে হবে। আচ্ছা, এটা শেষ করে দিই তাহলে। ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো দেখেন আপনার কি প্রোডাক্টটা কি করছে, তারপরে সেটা ইউজার রিকোয়ারমেন্টসগুলোর কি ফোকাসটা হচ্ছে আপনার ইউজার রিকোয়ারমেন্টসগুলো সব ফুলফিল করতে পারছে কি না, এই জিনিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি কী জিনিসগুলো থাকবে আপনার সিস্টেমে, এই জিনিসগুলো ফাংশনাল রিকোয়ারমেন্টসের আন্ডার আসে। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো দেখেন হাউ দিয়ে কোয়েশ্চেন করে যে কীভাবে আপনার প্রোডাক্টটা কাজ করছে। আর ফাংশনাল হচ্ছে হোয়াট ইজ ইউর সিস্টেম ডুইং। ফোকাস অন ইউজার এক্সপেকটেশন, কোয়ালিটি এনশিওর করা, এই জিনিসগুলো হচ্ছে আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে পড়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।